মাই গড। আচ্ছা হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো। এখন শোনা পাবে। মাই গড। এবার ঠিক আছে, এবার শোনা যায় না কি বললো সবাই? একটু পরে যাবে ওরা শোনা। এভরিওয়ান না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। এখানে আমার আসলে আইটেম শেষ হতে দেরি হয়ে গেছে দেখে আমার একটু টাইম লাগলো আসতে। আচ্ছা। ছেলে না মেয়ে, ছেলের খুব অ্যাক্টিভ। হ্যাঁ, ও অনেক অ্যাক্টিভ। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও যারা ক্লাস করে রেগুলার দেখো আর কি। ফ্রেন্ড তো হয়ে গেছে হয়তো এই কয়েকদিনে। একটু মেনশন দিয়ে বলো যে শুরু হয়েছে ক্লাস। স্যাড রিঅ্যাক্ট কেন দিছে? কোথায়? তোমার ক্লাস দিস। আজকে বেশিক্ষণ পড়াবো না। আজকে টপিক টপিক অনেক বড় কিন্তু অর্ধেক করে পড়াবো, তো আজকে অর্ধেক বাকি অর্ধেক পরে পড়াবো। এর জন্য আজকে ক্লাসটা বেশি লেন্দি হবে না গত দিনের মতো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। মানুষজন নাই কেন ক্লাসে? ওয়েদারটা ভালো তো। না, এই ওয়েদারের মধ্যে তো আমি আসছি ক্লাস নিতে, এজন্য তো সবার আসা উচিত ক্লাসে। হ্যাঁ। আমার মেডিকেলের একটা মেয়ে এখানে থাকার কথা, নুসরাত জাহান স্বর্ণা। ও, ওকে দেখি নাই গত ক্লাসে আমি। ওকে আছে, নুসরাত জাহান স্বর্ণা কি ক্লাসে আছে? ও আমার মেডিকেলে দেখে আমি ওকে একটু চিনে রাখছি, ওর সাথে দেখা হবে। স্বর্ণা। হ্যাঁ, নুসরাত জাহান স্বর্ণা। একটা খুব ইন্সপিরেশনাল স্টোরি আছে। ও গত বছর পোস্ট করছিল যে ভাইয়া আমি ঢাকা মেডিকেলে ইয়ে করবো, আমি সেটা কমেন্ট করছিলাম, যে স্ক্রিনশট নিয়ে রাখলাম। এবার সে লিটারেলি ঢাকা মেডিকেল পেয়েছে। যাক, মাশাল্লাহ। আপু, একদিনে কি একটা আইটেমই থাকে নাকি দুই বা তিনটাও দেওয়া লাগে? হ্যাঁ, দুই বা তিনটাও দেওয়া লাগে। প্রথম প্রথম আসলে একটার বেশি দেয় না, কিন্তু পরের দিকে যে যখন চাপ বেড়ে যায় তখন দুই তিনটা দেওয়া লাগে। আমি একদিন ফার্স্ট ইয়ারে এরকম আমার হয়েছিল যে একদিনে আমাকে তিনটা আইটেম দেওয়া লাগছিল, অ্যানাটমির একটা আর বায়োকেমিস্ট্রির দুইটা। তো অনেক প্যারা হয়ে যায় তখন আর কি, যখন কিন্তু এটা তোমাদের পরের দিকে, যে প্রথম দিকে একটা আইটেম বা একটা অর্ধেক আইটেম এরকম করে হবে। তারপর আস্তে আস্তে যখন বড় হবা তখন তো দেখা যাবে যে একদিনে দুইটা তিনটা করে আইটেম দেওয়া লাগতেছে, কারণ টাইম কম থাকে, টপিক শেষ হয় না, এজন্য আর কি। আমি কি ক্লাস শুরু করব? সবাই এই কয়েকজনের বেশি মনে হয় না আর আসবে। আমি কি শুরু করব ক্লাস? কালকে বেশি মানুষ ছিল, আজকে কেন জানি কম, যদিও আমি জানিয়ে দিয়েছিলাম আগে থেকেই, বাট স্টিল কম। আমি কি শুরু করব? তোমরা বলো, ক্লাস কি শুরু করব এখন নাকি ওয়েট করব তোমাদের ফ্রেন্ডদের আসার জন্য? আচ্ছা, শুরু করে দিই। আর সারাদিন কি পড়ার উপরে থাকার আগে আপু নাকি ফান টাইমও পাওয়া যায়? এটা তোমার উপরে ডিপেন্ড করে। তোমার যদি পড়া তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে তুমি লেজার টাইম পাবা, যদি তাড়াতাড়ি না শেষ হয় তাহলে লেজার টাইম পাবা না। এটা তোমার উপরে ডিপেন্ড করে, কিন্তু 24 ঘন্টা তো আর মানুষ পড়ার মধ্যে থাকতে পারে না, একটু তো ব্রেক লাগেই। আচ্ছা, আজকে আমরা প্লাটলেটস পড়বো। কালকে আমরা ডাব্লিউবিসি পড়েছিলাম, আজকে আমরা প্লাটলেটস পড়বো।
আচ্ছা আমরা শুরু করলাম। ওয়ালাইকুম আসসালাম, যারা জয়েন করতেছো ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করি। তো আমরা ব্লাড শুরু করেছি আমরা, এটা হচ্ছে ব্লাডের 3 নাম্বার লেকচার। তো আমরা ফার্স্ট যে লেকচারটা ছিল ব্লাডের, সেটা ছিল কম্পোজিশন অফ ব্লাড অ্যান্ড প্লাজমা। আর সেকেন্ড লেকচারটা আমার কালকে ছিল, যেটা আমরা ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলস পড়িয়েছি। আশা করি তোমাদের ওখানে কারো কোনো বুঝতে সমস্যা নাই। আর আজকে আমরা পড়বো হচ্ছিল প্লাটলেটস। তোমরা জানো প্লাটলেটস মানে অণুচক্রিকা। তো আসলে আরবিসি না, নট নেসেসারি আরবিসি দিয়ে শুরু করা লাগতো। এক একটা তো এক এক রকম, কোনোটার সাথে কোনোটার কানেকশন নাই। সো আরবিসিটা ইনশাল্লাহ ভাইয়া ক্লাস নেবেন, তোফায়েল ভাইয়া ক্লাস নেবেন। তো আমি হচ্ছে প্লাটলেটসটা আজকে অর্ধেকটুকু আমি শেষ করে দিব প্লাটলেটস, দেন নেক্সট দিনে আমরা বাকি প্লাটলেটের অর্ধেকটুকু শেষ করবো। এখন নেক্সট দিন এটা তোমাদেরকে জানিয়ে দিব যে নেক্সট কবে প্লাটলেটসের বাকি ক্লাসটা আছে। ওকে, সবাই ক্লিয়ার? তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? কালকে লাইভ আজকে কিছুটা রিপিট দেখে ক্লিয়ার করলাম পড়াটা, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তোমাদের দেখা লাগলে দেখবা, কারণ আসলে ভিডিও তো গ্রুপেই থাকে, সো দেখা লাগলে দেখবা। যদি বেশি দেখা লাগে তোমরা হচ্ছিল টোয়াইস এক্স স্পিডে দেখবা। আমি যেমন আমার ফার্স্ট ইয়ারে এরকম ইউটিউবে যত ভিডিও দেখতাম, আমি হচ্ছে অ্যানাটমির জন্য কিছু টিচারের ভিডিও দেখতাম, তো ওখানে আমি টোয়াইস এক্স স্পিডে দেখতাম, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস তো আর আমি পুরাটুকু সময় ধরে দেখতে পারবো না, তাই না? মনোযোগ থাকে না। সো তোমরা স্পিড বাড়ায় দেখতে পারো। ওকে, তাহলে আমরা আজকে প্লাটলেটস সম্পর্কে পড়বো, ঠিক আছে? তাহলে প্লাটলেটস কি, মরফোলজি, এটা ইম্পর্টেন্ট। মরফোলজি প্লাটলেটস কি? মরফোলজি মানে হচ্ছে প্লাটলেটসের স্ট্রাকচার কি, প্লাটলেটসটা দেখতে কেমন, এর লাইফ স্প্যান কতদিন, এগুলোই হচ্ছে ওর মোটামুটি মরফোলজি, ঠিক আছে? তাহলে মরফোলজি দেখো, প্লাটলেটস আর কালারলেস, স্ফেরিক্যাল, ওভাল অর রড শেপ বডিজ। এরা স্ফেরিক্যাল হতে পারে, ওভাল হতে পারে, রড শেপ হতে পারে, এবং এরা এখানে বলা হচ্ছে এরা কালারলেস, বাট এদেরকে মাইক্রোস্কোপের নিচে একটু পার্পলিশ লাগে, বুঝছো? এরা কিন্তু লিশম্যানস্টেইনে কোনো কালার ওরকম নেয় না, বাট এদেরকে মাইক্রোস্কোপের নিচে পার্পলিশ লাগে, একটু পার্পল লাগে। কেন জানো? কারণ প্লাটলেটের সাইটোপ্লাজমে কিছু গ্র্যানিউল থাকে, গ্র্যানিউলগুলোর জন্য আর কি, মানে চিন্তা করো প্লাটলেট কত ছোট, আবার ওর সাইটোপ্লাজমেও আবার গ্র্যানিউল আছে কিছু, বা দানা 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 কিছু আর কি থাকে ওর সাইটোপ্লাজমে। এগুলোর জন্য আর কি প্লাটলেটের যে কালারটা সেটা একটু ব্লুইশ একটু পার্পলিশ লাগে, ঠিক আছে? এটা 2 to 4 মাইক্রোমিটার ডায়ামিটার, নট দ্যাট ইম্পর্টেন্ট। এটা হাফ লাইফ বা লাইফ স্প্যান হচ্ছে 8 to 12 ডেজ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জানার জন্য যে এটার হাফ লাইফ হচ্ছিল 8 to 12 ডেজ। 8 থেকে 12 দিন পর পর এই প্লাটলেটটা কিন্তু ভাঙাচুরা হয়, ঠিক আছে? 8 থেকে 12 দিন পর পর প্লাটলেটটা ভেঙে যায়, দেন সার্কুলেশনে আবার নতুন প্লাটলেট আসে। আর তাহলে সবগুলোর কিন্তু লাইফ স্প্যান ইম্পর্টেন্ট। যেমন আরবিসির লাইফ স্প্যান তোমরা জানো 120 ডেজ, ডাব্লিউবিসির এক একটা কম্পোনেন্টের এক একটা রকম লাইফ স্প্যান, ঠিক আছে? মোটামুটি 6 to 8 আওয়ার্স ধরা হয়, বাট যে টিস্যুতে যেমন ম্যাক্রোফেজ অবস্থায়, যখন মনোসাইট এমনিতে সার্কুলেশন এরকম 6 থেকে 8 ঘন্টা থাকে, বাট এটা যখন টিস্যুতে চলে যায় মানে ম্যাক্রোফেজ অবস্থায় দেখা যায় যে ও দিনের পর দিন থাকতে পারে, বা বছরের পর বছর ও থাকতে পারে, তাই না? ওকে, এবার হচ্ছিল রিমুভ ফ্রম দ্য সার্কুল। ও আচ্ছা, টোটাল কাউন্ট দেখো, টোটাল কাউন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1.5 লাখ থেকে 3 লাখ, অথবা আমরা বলি 1.5 লাখ থেকে 4 লাখ। এখন মেবি 1.5 লাখ থেকে 4 লাখ বলা হয়, ঠিক আছে? 1.5 লাখ থেকে 4 লাখ এটাই বলবা। টিচার যখন জিজ্ঞাসা করবে যে প্লাটলেটের টোটাল কাউন্ট কত, এটাই বলবা 1.5 লাখ থেকে 4 লাখ। অবশ্যই এটা ভুলা যাবে না, পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তাহলে 1.5 লাখ থেকে 4 লাখ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, এটা হচ্ছিল টোটাল কাউন্ট। আমরা 1.5 লাখ থেকে 4 লাখটাই মনে রাখবো। প্লাটলেট প্রোডাকশনের প্রক্রিয়া তো থ্রোম্বোপয়েসিস, তাই না? এটাকে থ্রোম্বোপয়েসিস আসলে বলে না, আসলে এটা বলা যেত, বাট এটাকে মেগা ক্যারিওপয়েসিস বলা হয়, ঠিক আছে? প্লাটলেট মেগা ক্যারিওসাইট যেহেতু প্লাটলেট, তো ওখান থেকে মেগা ক্যারিওপয়েসিস বলা হয় আর কি এটাকে। ওকে, সো থ্রোম্বোসাইটোপয়েসিস এরকমও বলা যেত আর কি, বাট বলে না আর কি। আমি জানি না কেন বলে না, বাট মেগা ক্যারিওপয়েসিস বলে আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে দেখো সার্কুলেশন থেকে রিমুভ হয় বাই টিস্যু ম্যাক্রোফেজ। টিস্যু ম্যাক্রোফেজ এটা সার্কুলেশন থেকে রিমুভ করে। যখন ধরে মনে করো 8 থেকে 12 দিন পরে প্লাটলেটটা তো মানে নন ফাংশনিং হয়ে যাবে, ঠিক আছে? প্লাটলেটটা ঠিকভাবে কাজ করতে পারবে না, তখন ওটা একটা ডেব্রির মতো হয়ে যাবে, সেলুলার ডেব্রি। তখন ম্যাক্রোফেজ ওটাকে ক্লিয়ার করে দিবে। আর এই প্লাটলেটের কোনো নিউক্লিয়াস নাই, সো এটা রিপ্রোডিউস করতে পারে না, এর কোনো নিউক্লিয়াস নাই। এর জাস্ট সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমে এর হচ্ছিল অ্যাক্টিন মায়োসিন থাকে। তোমরা অ্যাক্টিন মায়োসিন আর কোথায় পড়েছো বলো তো? আমি কিন্তু পড়েছি অ্যাক্টিন মায়োসিন, আর কোথায় পড়েছো এর আগে? আমাকে একটু জমা জানাও।
যে অ্যাক্টিন মায়োসিন এর আগে তোমরা কোথায় পড়ছো, প্লাটলেটের সাইটোপ্লাজমেও কিন্তু অ্যাক্টিন মায়োসিন থাকে। এটার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। এবং প্লাটলেটের সাইটোপ্লাজমে কিছু গ্র্যানিউল থাকে, এই গ্র্যানিউলগুলা বিভিন্ন টাইপের সাবস্টেন্স স্টোর করে রাখে এর মধ্যে। যখন যখন সময় মানে প্রয়োজনের খাতিরে তখন এই গ্র্যানিউলগুলো বিভিন্ন ধরনের এই সাবস্টেন্সগুলো রিলিজ করে। ঠিক আছে, অ্যাক্টিন মায়োসিন কোথায় পড়েছি আমরা, মাসেল কন্ট্রাকশনে, মাসেল ফাইবারে। হ্যাঁ, অ্যাক্টিন মায়োসিন ওখানে পড়েছি, ওখানে যেমন মাসেল কন্ট্রাকশনে হেল্প করতে, এখানেও তেমন প্লাটলেটের এখানে ক্লটের রিট্রাকশনে হেল্প করে। ঠিক আছে, আমরা সামনে পড়বো ক্লট রিট্রাকশনটা কি সেটা আমরা সামনে পড়বো। ঠিক আছে, এবার দেখো প্লাটলেটের স্ট্রাকচার। তাহলে প্লাটলেটের অবশ্যই একটা সেল মেমব্রেন থাকবে। ঠিক আছে, এই সেল মেমব্রেনে দেখো কি থাকবে, গ্লাইকোপ্রোটিন থাকবে এবং ফসফোলিপিড থাকবে। গ্লাইকোপ্রোটিন থাকবে এবং ফসফোলিপিড থাকবে। গ্লাইকোপ্রোটিন মানে প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট। গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে আমাদের প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট। গ্লাইকোপ্রোটিন মানে এটা। তাহলে এই গ্লাইকোপ্রোটিনের কাজ কি দেখো, প্রিভেন্টস অ্যাডহেরেন্স টু নর্মাল ভেসেল এন্ডোথেলিয়াম। এখন নর্মাল ভেসেল, মনে করো নর্মাল ভেসেলে কোথাও কোনো ট্রমা নাই, কোথাও কোনো ধরনের ক্ষত নাই, কিচ্ছু নাই, এরকম নর্মাল ভেসেলগুলোর গায়ে যদি এরকম প্লাটলেট জায়গায় জায়গায় লেগে যায় তাহলে জায়গায় জায়গায় এরকম ক্লট তৈরি হবে। কারণ প্লাটলেট তো আসলে ক্লট তৈরি করার মাধ্যমে ব্লাডটাকে কি করে বলতো, ব্লাড যে রক্তক্ষরণ আর কি সেটাকে থামায়, তাই না, ব্লিডিংটাকে প্রিভেন্ট করতে হেল্প করা হচ্ছিল প্লাটলেট। এখন এই প্লাটলেট যদি এরকম নর্মাল এন্ডোথেলিয়াম বা নর্মাল ভেসেলের গায়ে গায়ে যদি এরকম লেগে যাইতো তাহলে বিভিন্ন জায়গায় এরকম ছোট 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 ক্লট তৈরি হতো। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের বডিতে দেখা যেত যে ক্লটিং ফ্যাক্টরগুলো যেগুলো সেগুলো কমে যেত, তখন আমাদের বডির বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং শুরু হতো। ঠিক আছে, সো এই নর্মাল ভেসেল এন্ডোথেলিয়ামের গায়ে কিন্তু প্লাটলেট লাগে না, তাই না। এইটার রিজন হচ্ছিল এই যে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন প্লাটলেটের সেল মেমব্রেনে আসে দেখেই প্লাটলেট নর্মাল ভেসেলের এন্ডোথেলিয়ামে লাগে না। এবার হচ্ছে ফসফোলিপিড। দেখো এটা ফসফোলিপিডটা কি করে, পার্টিসিপেটস ইন ব্লাড ক্লটিং। এই যে প্লাটলেটের সেল মেমব্রেনে যে ফসফোলিপিডটা আছে এটা ব্লাড ক্লটিং এর একটা বিশাল বড় ক্যাসকেড আছে, এটাকে বলা হয় কোয়াগুলেশন ক্যাসকেড। ঠিক আছে, ক্যাসকেড মানে একটা চক্র বলতে পারো তুমি, মানে বিশাল অনেকগুলো সিকোয়েন্সিয়াল স্টেপস পার হয়ে 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 আলটিমেটলি ব্লাডটা কোয়াগুলেট করে বা একটা ক্লট ফর্ম হয়। সো এই কোয়াগুলেশন ক্যাসকেডে ব্লাড ক্লট ফর্ম করতে হেল্প করে এই ফসফোলিপিডটা। ঠিক আছে, এবার দেখো সাইটোপ্লাজমে কি আছে। সাইটোপ্লাজমে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি অ্যাপারেটাস আছে। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি অ্যাপারেটাস কেন দরকার, ওই যে এখানে কিছু সাবস্টেন্স থাকে যেগুলো গ্র্যানুলার মধ্যে সঞ্চিত থাকে, এই সাবস্টেন্সগুলো তৈরি হওয়ার জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি অ্যাপারেটাস দরকার। এই যে দেখো কিছু এনজাইম থাকে, কিছু এনজাইম প্লাটলেট সিক্রেট করে যেটা আমরা সামনে বলবো। ওই এনজাইমগুলো সিনথেসাইজ করে ক্যালসিয়াম স্টোর করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ক্যালসিয়াম একটা ক্লটিং ফ্যাক্টর। ঠিক আছে, ক্যালসিয়াম একটা ক্লটিং ফ্যাক্টর এবং এই ক্লটিং ফ্যাক্টরটা আসে হচ্ছিল আমাদের কি হইতেছে, ক্লটিং ফ্যাক্টরটা আসে আমাদের প্লাটলেট থেকে। এই ক্লটিং ফ্যাক্টর এটা কিন্তু প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর। সামনে আমরা ক্লটিং ফ্যাক্টর পড়বো তখন আমরা দেখাবো যে প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর 4টা আছে। তোমরা মনে হয় এটা জানো, ফুল পরে টুপ করে, এটা তো তোমরা মনে হয় এইচএসসি তে সবাই শিখছো যে ফুল পরে টুপ করে, এটা হচ্ছে প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর। যাই হোক, তো এই তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া আছে যেটা এটিপি ফর্মেশন করতে পারে। তারপর ডিফারেন্ট প্রোটিনস আছে, এই যে যেমন দেখো অ্যাক্টিন মায়োসিন আছে, থ্রোম্বোস্টেনিন আছে, অ্যাক্টিন মায়োসিন আছে, তারপর হচ্ছিল এটা ফিব্রিন হতো, ফিব্রিন হবে এটা, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর আছে। ঠিক আছে, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর আছে। তাহলে এরকম বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, ঠিক আছে, এর সাইটোপ্লাজমে। তারপর দেখো দুই টাইপের গ্র্যানিউল থাকে, একটা আলফা গ্র্যানিউল আর একটা ডেন্স গ্র্যানিউল। ওকে, তাহলে একটা হচ্ছিল আলফা গ্র্যানিউল, একটা আলফা গ্র্যানিউল আর একটা হচ্ছে ডেন্স গ্র্যানিউল। ওকে, তাহলে আমরা এখন সামনে যে পড়বো যে কোন গ্র্যানিউল কি কি রিলিজ করে। ঠিক আছে, আর আদার কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে। এখন আমরা সামনে পড়বো যে প্লাটলেট আসলে কি কি সিক্রেট করে। ঠিক আছে, প্লাটলেট আসলে কি কি সিক্রেট করে ওগুলো আমরা পড়বো। সো প্লাটলেট কি কি সিক্রেট করে আমরা ওগুলো পড়বো। ওকে, আচ্ছা, ও না, ডেভেলপমেন্টে আগে যাব না, ফাংশন অফ প্লাটলেটস। আচ্ছা, আমরা হচ্ছিল আগে একটু দেখি যে প্লাটলেট কি কি সিক্রেট করে। ঠিক আছে, তাহলে সাবস্টেন্সেস সিক্রেটেড ফ্রম প্লাটলেট, কি কি সাবস্টেন্স সিক্রেট করে, সাবস্টেন্সেস সিক্রেটেড ফ্রম প্লাটলেটস। এটা তোমরা নোট করবা, এটা আমার স্লাইডে নাই, সো এটা তোমরা নোট করবা। সবাই আই গেস খাতা কলম নিয়ে বসছো, সো সবাই নোট করো সাবস্টেন্সেস সিক্রেটেড ফ্রম প্লাটলেট। প্লাটলেট কিছু সাবস্টেন্স সিক্রেট করে, কি সাবস্টেন্স সিক্রেট করে সেটাই আমরা দেখব। ঠিক আছে, তাহলে ফার্স্টে হচ্ছিল
থ্রোম্বোক্সিন A2, থ্রোম্বোক্সিন A2, এটা একটা। সেকেন্ড হচ্ছে সেরোটোনিন, সেরোটোনিন। সবাই ক্লিয়ার তো, তাই না? হ্যাঁ, ফিব্রিনোজেন প্রথম বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। ওকে, তারপর থার্ড হচ্ছে এডিপি, এডিপি। তারপর ফোর্থ হচ্ছে ক্লটিং ফ্যাক্টরস, ক্লটিং ফ্যাক্টরস। তারপর 5 হচ্ছে VWF, বা এটাকে বলে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর, ভন উইলিব্র্যান্ড। আমি এটাকে বলি ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর। এটা আসলে উইলব্র্যান্ড কিনা আই ডোন্ট নো, বাট আমি এটাকে বলি ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর। ওকে, তারপরে লিস্ট করে হচ্ছে থ্রোম্বোক্সিন A2, সেরোটোনিন, এডিপি, ক্লটিং ফ্যাক্টরস, PDGF, প্লাটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, আর রিলিজ করে প্লাটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, পাফ, পাফ আর PDGF। তাহলে সবাই দেখতে পাচ্ছ এই এতগুলো জিনিস দেখো প্লাটলেট রিলিজ করে। কি কি রিলিজ করে দেখো, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো এক একটা জিনিস এক এক জায়গায় কাজে লাগে। ঠিক আছে, সাবস্টেন্সেস সিক্রেটেড ফ্রম প্লাটলেট কি কি দেখো। ফার্স্টে থ্রোম্বোক্সিন A2, থ্রোম্বোক্সিন A2 যে জিনিসটা, এটা হচ্ছিল একটা প্লাটলেট অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়? প্লাটলেট অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর, প্লাটলেট অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর। এটার মানে কি? এটার মানে হচ্ছিল যে এই জিনিসটা প্লাটলেট অ্যাগ্রিগেশনে হেল্প করে, বা অনেকগুলো প্লাটলেট এক জায়গায় জড়ো করতে হেল্প করে। এই জিনিসটা যখন একটা প্লাটলেট সিক্রেট করে, তখন এই জিনিসটার প্রভাবে ওই জায়গায় আরো অনেকগুলো প্লাটলেট চলে আসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্লাটলেট অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর, থ্রোম্বোক্সিন A2। সেকেন্ড হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিন কি? সেরোটোনিন হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করে। কি করে? ভেসো কনস্ট্রিকশন মানে কি? এটা হচ্ছিল ভেসেলকে কনস্ট্রিক্ট করবে বা ভেসেল সংকোচন করবে। ঠিক আছে, এই রক্তনালী সংকোচনে হেল্প করে হচ্ছিল সেরোটোনিন। তাহলে সেরোটোনিনটাও আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্লাড কোয়াগুলেশনের সময় এটা লাগবে। এটা হচ্ছে ভেসেল কনস্ট্রিকশন বা ভেসো কনস্ট্রিকশনে হেল্প করে সেরোটোনিন। তারপর আছে এডিপি। এডিপি কি? এটাও একটা প্লাটলেট অ্যাগ্রিগেটিং অ্যান্ড অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে প্লাটলেট অ্যাগ্রিগেটিং একটা ফ্যাক্টর। এও যখন রিলিজ হয় তখন এও আশপাশের প্লাটলেটকে অ্যাক্টিভেট করা স্টার্ট করে। দেন ক্লটিং ফ্যাক্টর, যেটা বললাম এখান থেকে হচ্ছিল 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, বা 1 নাম্বারটা কি? ফিবিনোজেন, ফিবিনোজেন ক্লটিং ফ্যাক্টর। তারপর হচ্ছিল প্রথমবিন, তারপর হচ্ছে এই যে ক্যালসিয়াম, এরকম বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর রিলিজ করে প্লাটলেট। ঠিক আছে, 1, 2, 4 মেজর মেজর ইম্পর্টেন্ট, এই 3টা ক্লটিং ফ্যাক্টর প্লাটলেট থেকে আসে। তারপরে 5 নাম্বার হচ্ছে একটা নতুন জিনিস, সেটা তোমরা হয়তো আগে শোনো নাই, সেটা হচ্ছে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর। ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা কি? এই ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর হচ্ছে একটা সাবস্টেন্স যেটা ক্লটিং ফ্যাক্টরকে সবগুলোই প্লাটলেট সিক্রেট করে নাকি শুধু প্রাইমারি গুলো? এ হচ্ছে ক্লটিং ফ্যাক্টর প্রাইমারি গুলোও সিক্রেট করে, আবার বাকিগুলোর মধ্যেও কিছু কিছু সিক্রেট করে। যেমন ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এরকম একটা ক্লটিং ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা আবার প্লাটলেট থেকে আসে। আবার 1, 2, 4 এগুলো আবার প্লাটলেট থেকে আসে। ঠিক আছে, আবার বাকিগুলো হচ্ছে লিভার থেকে আসে। এরকম প্লাটলেট যে শুধু প্রাইমারিটা করবে এমন না, বাকিগুলোও করতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর। তাহলে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটা একটা গ্লু হিসেবে কাজ করে। কার মধ্যে গ্লু হিসেবে কাজ করবে? এটা হচ্ছে কোলাজেন, সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এবং প্লাটিলেট, এই দুইটার মধ্যে কাজ করবে। এখন এই কথাটা বোঝার চেষ্টা করো। সাব এন্ডোথেলিয়াল কোলাজেন মানে হচ্ছিল যে কোনো একটা ব্লাড ভেসেলের লাইনিং তো তোমরা সবাই জানো এন্ডোথেলিয়াম, তাই না? এটা কি? এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের এপিথেলিয়াম। এখন এই এন্ডোথেলিয়ামের যখন কোনো ট্রমার কারণে বা কোনো আঘাতের কারণে, ধরো এন্ডোথেলিয়ামের এখানে একটু রাপচার হলো বা এন্ডোথেলিয়াম ভেঙে গেল, ঠিক আছে, ওখানে যখন এন্ডোথেলিয়াম ভেঙে যাবে তখন এন্ডোথেলিয়াম এর ভিতর থেকে কোলাজেন, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বা কোলাজেন বের হয়ে আসবে। এটা কি বলে? সাব এন্ডোথেলিয়াল কোলাজেন। ঠিক আছে, কোন এই সাব এন্ডোথেলিয়াল কোলাজেন কিন্তু সবসময় পাওয়া যায় না। যখনই এন্ডোথেলিয়াল রাপচার হবে তখন এখান থেকে ওই সাব এন্ডোথেলিয়াল কোলাজেনটা বের হয়ে আসে। এই সাব এন্ডোথেলিয়াল কোলাজেন যেটা,
আচ্ছা আমার ফোনটা আমার হাতে ডিস্টার্ব করতেছে, ফোনটা রেখে দিই। ওকে, তাহলে এই সাব এন্ডোথেলিয়াল কোলাজেন যেটা, সেইটার সাথে প্লাটলেটকে আটকাতে সাহায্য করে। মানে প্লাটলেট আর সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের মধ্যে গ্লু হিসেবে কাজ করা হচ্ছে এই ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর, এবং এটা আসে হচ্ছে আলফা গ্র্যানিউল থেকে। এটা আসে ওই যে আমরা পড়লাম একটু আগে যে দুই টাইপের গ্র্যানিউল থাকে, আলফা গ্র্যানিউল আর ডেন্স গ্র্যানিউল। এই আলফা গ্র্যানিউলটা থেকে আসে হচ্ছে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর। ঠিক আছে, আলফা গ্র্যানিউলটা রিলিজ করে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর। তারপরে দেখো পিডিজিএফ মানে কি, প্লাটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, মানে প্লাটলেটের ভিতর থেকে প্লাটলেট কিছু গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে, যেগুলো হচ্ছিল এই যে মনে করো ওই যেই জায়গায় ক্ষত হয়েছে সেই জায়গায় একটু রিপেয়ারিং এ হেল্প করবে, প্লাটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। আর তারপর আসে প্লাটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। কিছু ফ্যাক্টর থাকে যেগুলো কি হয়, যখন এগুলো রিলিজ হয় তখন এগুলো প্লাটলেটকে অ্যাক্টিভেট করতে হেল্প করে, যাতে করে বেশি বেশি পরিমাণ প্লাটলেট ওই ট্রমা বা যে জায়গায় ক্ষত হয়েছে সেই জায়গায় যেন এসে একটা ক্লট ফর্ম করতে পারে। সো কি কি সাবস্টেন্স সিক্রেট হলো প্লাটলেট থেকে আমরা তাহলে সবাই একটু বলি। থ্রোম্বোক্সিন A2, সেরোটোনিন, এডিপি, blood clotting factors, von Willebrand factor, প্লাটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, প্লাটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। ঠিক আছে, এগুলো কে কোনটা কাজ করে এটা আমাদের সব সময় মনে রাখা লাগবে। আর এখানে যেহেতু বললাম যে আলফা গ্র্যানিউল থেকে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা আসে, তাহলে ডেন্স গ্র্যানিউল থেকে আমাদের কি আসে সেটাও জানা লাগবে। ডেন্স গ্র্যানিউল থেকে হচ্ছিল এই জিনিসগুলো আসে, থ্রোম্বোক্সিন A2, সেরোটোনিন, এডিপি, ক্যালসিয়াম আয়ন, এগুলো আসে হচ্ছিল আমাদের ডেন্স গ্র্যানিউল থেকে। তাহলে ডেন্স গ্র্যানিউল থেকে আমাদের কি কি আসবে? আচ্ছা, ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরের কাজটা আরেকবার বলি। ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরকে একটা সুপার গ্লু হিসেবে ভাবো। ঠিক আছে, এটা একটা সুপার গ্লু থ্রোম্বোক্সাইনেটর কাজ। আচ্ছা আবার বলছি, তাহলে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা একটা সুপার গ্লু হিসেবে কাজ করে কার মধ্যে? সাব এন্ডোথেলিয়াল কোলাজেন আর প্লাটলেটের মধ্যে। একটা জায়গায় ধরো কেটে গেছে, তাহলে ওখানে কেটে গেছে তার মানে যখন ব্লাড বের হবে তাহলে ডেফিনেটলি বুঝতে হবে যে আমার ব্লাড ভেসেলের গায়ে ট্রমা আসছে বা ব্লাড ভেসেলের গায়ে আঘাত লেগেছে। এখন ওই ব্লাড ভেসেলের লাইনিং হচ্ছে এন্ডোথেলিয়াম। এখন এই এন্ডোথেলিয়ামের ওখানে ট্রমার কারণে দেখা যাবে যে এন্ডোথেলিয়ামের ভিতর থেকে কোলাজেন ম্যাট্রিক্স বের হয়ে আসবে, মানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আর কি, যেটা সেগুলো বের হয়ে আসবে। এটাকে বলা হয় সাব এন্ডোথেলিয়াল কোলাজেন। ঠিক আছে, তোমরা জাস্ট মনে রাখো যে এন্ডোথেলিয়ামের ওখানে যখনই ট্রমার কারণে আঘাত পাবে এন্ডোথেলিয়াম, তখন ওখান থেকে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন বের হয়ে আসবে। এটা একটা ট্রমাটাইজড এন্ডোথেলিয়াম থেকে আসে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন। এই সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে প্লাটলেটকে একসাথে গ্লুয়ের মতো আটকাতে হেল্প করে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা না থাকলে প্লাটলেট সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে আটকাবে না। আর যখন প্লাটলেট এখানে আটকাবে না তখন কি হবে, যে ওই ক্ষত জায়গাতে প্লাটলেট আর যে জড়ো হবে না, তাহলে প্লাটলেট ক্লট ফর্ম করতে পারবে না। ক্লট ফর্ম না করলে ব্লাড আর স্টপ হবে না বা ব্লিডিং আর বন্ধ হবে না, তখন ব্লিডিং হতেই থাকবে। ঠিক আছে, এবং এরকম ডিজিজও আছে কিছু যেখানে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা ডেফিসিয়েন্ট থাকে বা ওইটার পরিমাণ কম থাকে বডিতে, তাদের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের ব্লিডিং ডিসঅর্ডার দেখা যায়। ঠিক আছে, আমরা এই ব্লিডিং ডিসঅর্ডার সম্পর্কে সামনে আরো পড়বো, তখন তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরের কাজ। আর এবার হচ্ছে থ্রোম্বোক্সিন A2 এর কাজ। থ্রোম্বোক্সিন A2 হচ্ছিল একটা প্লাটেলেট অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর। অ্যাগ্রিগেট মানে কি, কোনো এক জায়গায় জড়ো করা, তাই না? প্লাটেলেট অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর মানে যেই জিনিসটা প্লাটেলেটকে এক জায়গায় জড়ো করে। থ্রোম্বোক্সিন A2 যেটা, সেটা হচ্ছিল এই প্লাটেলেট অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। মানে এই ফ্যাক্টরটা যখন রিলিজ হয় তখন এরা প্লাটলেটকে এক জায়গায় কেন্দ্রীভূত করতে হেল্প করে। ঠিক আছে, এন্ডোথেলিয়ামের রাপচার হয়ে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন বের হয়ে আসবে, তো প্লাটলেটের সাথে অ্যাটাচ করে গ্লুয়ের মতো কাজ করে। হ্যাঁ, প্লাটলেটকে সাব এন্ডোথেলিয়ালের কোলাজেনের সাথে অ্যাটাচ করতে হেল্প করে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর। ঠিক আছে, এই জন্য ওটা গ্লুয়ের মতো কাজ করে বলতে পারো তোমরা। তাহলে এই জিনিসগুলা রিলিজ করতেছে। এবার আমরা তাহলে পড়লাম, দেখো আলফা গ্র্যানিউলস থেকে আসে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর, ডেন্স গ্র্যানিউল থেকে আসবে বাকি যত জিনিসপত্র আছে ওগুলো মোটামুটি আসবে। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্রাকচার অফ দ্য প্লাটলেট কমপ্লিট। সবার মানে সবাই ক্লিয়ার স্ট্রাকচার অফ দ্য প্লাটলেট? এই পর্যন্ত সবার ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে জানাও। যদি সবার ক্লিয়ার থাকে এই পর্যন্ত, তাহলে আমরা এখন মেগা ক্যারিওপয়েসিসে চলে আসি।
মেগা ক্যারিওপয়েসিস আমরা এখন পড়াবো। তাহলে সবার কি ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, আমরা এখন তাহলে মেগা ক্যারিওপয়েসিসে চলে আসি। এখানে আমি জাস্ট একটা ছবি দেখাইছি, বাট এই ছবিটা তো তোমরা কিছু এখন বুঝবা না। সো আমি এখন তোমাদেরকে মেইন আঁকা একা গতদিন যেমন আমি গ্র্যানুলোপয়েসিস তোমাদেরকে দেখিয়েছি, আজকেও ঠিক সেভাবেই আমরা মেগা ক্যারিওপয়েসিসটা দেখব। তো গতদিনের ক্লাসটা তোমরা যদি করে থাকো তাহলে তোমরা বলতে পারবা যে এখানে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সেম সেম থাকবে কালকের মতোই, বাট তারপর থেকে চেঞ্জ হয়ে যাবে। এখন তোমাদেরকে বলতে হবে যে কোন জায়গা পর্যন্ত সেম সেম থাকবে, কোন জায়গা পর্যন্ত সেম থাকবে। কমন মাইলয়েড প্রোজেনিটর সেল ফ্রম এইচএসসি, এক্স্যাক্টলি এই পর্যন্ত সেম সেম থাকবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে কি হবে? প্রথমে আসবে হচ্ছিল আমাদের ফার্স্ট সেল, যেটা সেটা হচ্ছিল এইচএসসি বা হেমাটোপয়েটিক স্টেম সেল বা হেমাটোপয়েটিক প্লুরিপটেন্ট সেল স্টেম সেল। এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে বোন ম্যারোতে। এটা বোন ম্যারোর একটা সেল, এবং এটা স্টেম সেল বলা হয় কেন? কারণ এটা অন্য যে কোনো সেলে কনভার্ট হতে পারে। হেমাটোপয়েটিক স্টেম সেল বলা হয় কেন? কারণ এইটা হেমাটোপয়েটিক স্টেম সেল বলা হচ্ছে কারণ এখান থেকে ব্লাড সেল তৈরি হবে, এই জন্য এটাকে হেমাটোপয়েটিক স্টেম সেল বলা হচ্ছে। এটাকে একটু দূরে লিখি আর এটাকে একটু কাছে লিখি, কারণ এখানে আমাদের মেইন কাজ। ওকে, তাহলে আমাদের এখান থেকে তৈরি হবে এখন কারা কারা? এখানে তৈরি হবে কমন মাইলয়েড প্রোজেনিটর সেল, কমন মাইলয়েড প্রোজেনিটর সেল। আরেকদিকে তৈরি হবে কমন লিম্ফয়েড প্রোজেনিটর সেল। ওকে, এই পর্যন্ত কিন্তু কালকের মতোই পড়া, এই পর্যন্ত কালকের মতোই পড়া। কমন মাইলয়েড প্রোজেনিটর সেল আর কমন লিম্ফয়েড প্রোজেনিটর সেল তৈরি হলো। এখন এই কমন মাইলয়েড প্রোজেনিটর সেলের পর থেকেই আমাদের কাজ, ঠিক আছে? মাইলো শব্দটা আসছে বোন ম্যারো থেকে, মাইলো শব্দটা আসছে বোন ম্যারো থেকে, ঠিক আছে? এখন আমরা জানি যে এই কমন মাইলয়েড প্রোজেনিটর সেল যেটা, সেই কমন মাইলয়েড প্রোজেনিটর সেল থেকে অনেকগুলো সেল তৈরি হয়। কারা কারা তৈরি হয়? এখান থেকে ইরাথ্রোসাইট তৈরি হয়, এখান থেকে মেগাক্যারিওসাইট তৈরি হয়, এখান থেকে গ্র্যানুলোসাইটও তৈরি হয়, সাথে মোনোসাইটও তৈরি হয়। আর বাকি যে লিম্ফোসাইট সেটা তৈরি হয় কমন লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে, তাই না? তাহলে এখন আমরা কমন মাইলয়েড প্রোজেনিটর সেল যেটা, সেখান থেকে কি আসে আমরা এটা এখন দেখব। কমন মাইলয়েড প্রোজেনিটর সেল থেকে কি কি আসে ওটা আমরা এখন দেখব। ওকে, তাহলে কমন মাইলয়েড প্রোজেনিটর সেল থেকে আসবে হচ্ছিল মেগাক্যারিওসাইট ইরাইথ্রয়েড প্রোজেনিটর, মেগাক্যারিওসাইট ইরাইথ্রয়েড প্রোজেনিটর, মেগাক্যারিওসাইট মেগাক্যারিওসাইট ইরাইথ্রয়েড প্রোজেনিটর। প্রোজেনিটর মানে বুঝতেই পারছো যে এখান থেকে অন্য সেল আসবে আর কি, এ জেনেসিস করবে, ঠিক আছে? প্রোজেনেসিস, প্রোজেনিটর বলা হচ্ছে এই জন্য। তাহলে এখান থেকে আসবে মেগাক্যারিওসাইট ইরাথ্রয়েড প্রোজেনিটর, প্রোজেনিটর সেল, মেগাক্যারিওসাইট ইরাথ্রয়েড প্রোজেনিটর সেল। এটাকে বলা হয় এমইপি। তাহলে এটাকে কি বলা হয়? এমইপি সংক্ষেপে, মেগাক্যারিওসাইট ইরাথ্রয়েড প্রোজেনিটর সেল। এরপরে এই যে বুঝতেই পারছো, দেখো এই নামের কিন্তু দুইটা পার্ট আছে। কি কি পার্ট আছে? মেগাক্যারিওসাইট আর ইরাথ্রয়েড প্রোজেনিটর। তার মানে দেখো যে এইখান থেকে মেগাক্যারিওসাইটও তৈরি হতে পারে, ইরাথ্রয়েড মানে ইরাথ্রয়েড থেকে ইরাথ্রোসাইট, তার মানে এখান থেকে আরবিসিও তৈরি হবে,
প্লাটলেটও তৈরি হবে। এটা যখন যেটার স্টিমুলাস পাবে। বোন ম্যারো যদি প্লাটলেট তৈরি হওয়ার স্টিমুলাস পায় তাহলে ও এখান থেকে প্লাটলেট তৈরি করবে, আর যদি আরবিসি তৈরি করার স্টিমুলাস পায় তাহলে এখান থেকে আরবিসি তৈরি করবে। দুইটা সেলই এখান থেকেও তৈরি করতে পারবে। তাহলে মেগাক্যারিওসাইট ইরাথ্রয়েড প্রোজেনিটর সেল বা এমইপি যেটা, এটা থেকে যে কোনো দুইটা সেলই তৈরি হতে পারে, ঠিক আছে? মানে যে কোনো একটা সেলই তৈরি হতে পারে, হয় প্লাটলেট তৈরি হবে না হয় আরবিসি তৈরি হবে। তাহলে আমরা যেহেতু এখন প্লাটলেট তৈরি করব না, আমরা আরবিসি তৈরি, মানে আমরা এখন হচ্ছে এখান থেকে দেখো এখান থেকে কিন্তু একদিকে আরবিসি তৈরি হবে, ঠিক আছে? বাট আমাদের এটা আজকের পড়া না, সো আমরা ওখানে বাদ চলে গেলাম। এখন আমরা এখান থেকে দেখবো যে এখান থেকে কি তৈরি হবে। তাহলে এখন আমরা এখান থেকে তৈরি করব হচ্ছিল মেগাক্যারিওসাইট। তাহলে মেগাক্যারিওসাইট কেমনে তৈরি হবে? এখান থেকে এখন আমাদের আসবে হচ্ছিল মেগাক্যারিওব্লাস্ট। তোমরা সবাই জানো যে ব্লাস্ট মানে বেবি সেল, তাহলে এখান থেকে আসবে হচ্ছে মেগাক্যারিওব্লাস্ট বা ইম্যাচিউর মেগাক্যারিওসাইটস যেগুলো, সেগুলো আসবে, ঠিক আছে? এটা হচ্ছে স্টেজ 1, মেগাক্যারিওব্লাস্ট আসবে এখান থেকে। তারপরে মেগাক্যারিওব্লাস্ট থেকে আসবে হচ্ছিল প্রো মেগাক্যারিওসাইট, এরপরে কালকের মতোই প্রো মেগাক্যারিওসাইট। তাহলে এরপরে এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে হচ্ছিল প্রো মেগাক্যারিওসাইট, প্রো মেগাক্যারিওসাইট, প্রো মেগা ক্যারিওসাইট। তাহলে মেগাক্যারিওব্লাস্ট থেকে আসলো প্রো মেগাক্যারিওসাইট, এবং আলটিমেটলি এটার পরে চলে আসবে আমাদের এখানে একটা স্টেপ জাস্ট এক্সট্রা আছে, সেটা হচ্ছিল যে এখানে গ্র্যানুলার মেগাক্যারিওসাইট নামে একটা স্টেপ থাকবে। তারপরে এখান থেকে হবে হচ্ছিল আমাদের ম্যাচিউর যে গ্র্যানুলোসাইট সেটা, মানে সরি ম্যাচিউর যে মেগাক্যারিওসাইট সেটা হবে। তাহলে এখানে কি থাকবে আমাদের? গ্র্যানুলার মেগাক্যারিওসাইট, এবং আলটিমেটলি এখান থেকে আসবে ম্যাচিউর মেগাক্যারিওসাইট, ঠিক আছে? আলটিমেটলি এখান থেকে আসবে হচ্ছিল ম্যাচিউর মেগা ক্যারিওসাইট। তাহলে এই হচ্ছিল আমাদের মোটামুটি, তাহলে এই সেলটা, ঠিক আছে? ম্যাচিউর মেগাক্যারিওসাইট। তাহলে দেখো আমাদের প্রথম থেকে আমরা যদি দেখি কি কি তৈরি হলো। ফার্স্ট থেকে ছিল হচ্ছিল আমাদের এইচএসসি। ও মাই গড, এটা এটা চলে গেল কেন? ওয়াও। আচ্ছা, ফার্স্ট থেকে ছিল হচ্ছিল আমাদের এইচএসসি বা হেমাটোপয়েটিক স্টেম সেল, যেটা থাকে বোন ম্যারোতে। এখন এইখান থেকে আমাদের কি আসলো? এইখান থেকে আমাদের আসলো হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ নাকি, এখান থেকে আসলো হচ্ছে আমাদের একদিকে আসবে কমন মাইলয়েড প্রোজেনিটর সেল, আর একদিকে আসলো কমন লিম্ফয়েড প্রোজেনিটর সেল, ঠিক আছে? এবার কমন মাইলয়েড প্রোজেনিটর সেল যেটা, সেখান থেকে আরবিসি আসবে, ডাব্লিউবিসি আসবে এবং প্লাটলেটও আসবে। তা আমাদের তো আজকে আরবিসি নিয়ে কাজ নাই, আর গতদিন আমরা দেখছি যে এখান থেকে ডাব্লিউবিসির কোন কোন পোর্শনগুলো আসে। তোমরা আমাকে একটু বলো তো যে এই যে কমন মাইলয়েড প্রোজেনিটর সেল, এখান থেকে ডাব্লিউবিসির কোন কোন সেলগুলো তৈরি হয়? তোমরা আমাকে একটু ফার্স্ট বলো এটা। তোমরা আমাকে একটু বলো যে কমন মাইলয়েড প্রোজেনিটর সেল যেটা, সেটা থেকে কি কোন কোন ডাব্লিউবিসি আসে, বা কোন কোন হোয়াইট ব্লাড সেলের কে কে আসে এখান থেকে? হ্যাঁ, কলোনি ফর্মিং ইউনিট, গ্রাউনোসাইট, মোনোসাইট তো বুঝছি, বাট কে কে আসবে এখানে? কোন কোন সেল আসবে এখানে? ডাব্লিউবিসির কোন কোন সেল আসবে? হ্যাঁ, গ্র্যানুলোসাইট, মোনোসাইট, এটাই গ্র্যানুলোসাইট আর মোনোসাইট, এই দুইটা হচ্ছিল মানে এই সেলগুলো আসবে। গ্র্যানুলোসাইটের মধ্যে 3টা, ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল, এবং মোনোসাইটটা একটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ গাইজ, তোমরা সবাই অনেক ভালো করে পড়ছো, আমি বুঝতে পারতেছি। সো এখানে তাহলে আমাদের এই জিনিসপত্রগুলো আসবে, ঠিক আছে? ওকে, তাহলে কমন মাইলয়েড প্রোজেনিটর সেল থেকে আমাদের এগুলো আসলো। বাট আমাদের আসলে কাম্য তো ডাব্লিউবিসি না, আমাদের কাম্য হচ্ছিল আমাদের আজকে বের করতে হবে মেগাক্যারিওসাইট বা প্লাটলেট। তাহলে কমন মাইলয়েড প্রোজেনিটর সেল থেকে একটা সেল তৈরি হবে যেটাকে বলা হয় মেগাক্যারিওসাইট ইরাইথ্রয়েড প্রোজেনিটর সেল, বা সংক্ষেপে এমইপি, মেপ। মেগাক্যারিওসাইট ইরাইথ্রয়েড প্রোজেনিটর সেল, বা সংক্ষেপে এটাকে বলা হচ্ছিল মেপ, সংক্ষেপে এটাকে বলা হচ্ছিল মেপ।
তাহলে এই যে মেপ মেগা ক্যারিওসাইট ইরাইথ্রয়েড প্রোজেনিটর সেলের নাম দেখেই বুঝতে পারছো এখান থেকে মেগা ক্যারিওসাইটও আসবে, আবার ইরাইথ্রোসাইটও তৈরি হবে এখান থেকে। সো মেগা ক্যারিওসাইটটা তৈরি হবে কিভাবে ওটাই আমরা এখন দেখব। যে এই সেল থেকে তৈরি হলো মেগা ক্যারিওব্লাস্ট, যেটা হচ্ছে ইম্যাচিউর সেল। দেন মেগা ক্যারিওব্লাস্ট যেটা, সেখান থেকে তৈরি হলো হচ্ছিল প্রো মেগা ক্যারিওসাইট। সেখান থেকে আমাদের তৈরি হলো প্রো মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওব্লাস্ট থেকে আমাদের তৈরি হলো প্রো মেগা ক্যারিওসাইট। দেন ওখান থেকে গ্র্যানুলার মেগা ক্যারিওসাইট আসলো, এবং আলটিমেটলি ওখান থেকে তৈরি হলো ম্যাচিউর মেগা ক্যারিওসাইট, এবং ওখান থেকে আলটিমেটলি তৈরি হলো ম্যাচিউর মেগা ক্যারিওসাইট। এখন একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে ম্যাচিউর মেগা ক্যারিওসাইট যে তৈরি হলো, এটা কিন্তু আলটিমেটলি মানে এটা যে প্লাটিলেট এমনটা কিন্তু না। এখানে একটা টুইস্ট আছে, যে এইটা আসলে প্লাটলেট না, ম্যাচিউর মেগা ক্যারিওসাইট। কেন জানো? কারণ এইখান থেকে আবার এইখানের মানে এই যে সেলটা যেটা আছে ম্যাচিউর মেগা ক্যারিওসাইট, এর সাইটোপ্লাজমিক এক্সটেনশন হিসেবে আমরা প্লাটলেটকে পাই। এর সাইটোপ্লাজমিক এক্সটেনশন হিসেবে আমরা প্লাটলেটকে পাই। ঠিক আছে? কারণ প্লাটলেট তো আসলে অত বড় সড়ো কোনো একটা সেল না, তাই না? ধরো এই সেলটা ধরো এইখানে, ঠিক আছে, এই বড় একটা সেল ধরো, এটা হচ্ছে ম্যাচিউর মেগা ক্যারিওসাইট। এখন এইটা তো আমাদের মানে এটা তো আমাদের প্লাটলেট না, এত বড় সেল, এটা তো প্লাটলেট না। সো এইটার এই যে এইটার ধরো সাইটোপ্লাজমের কিছু এক্সটেনশন, ধরো এটার সাইটোপ্লাজমের কিছু এক্সটেনশন এভাবে এভাবে সার্কুলেশনে চলে যায়। ঠিক আছে? এটা ওভাল হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, রড শেপ হতে পারে। ঠিক আছে? এইগুলো হচ্ছিল এই সেলটার সাইটোপ্লাজমিক এক্সটেনশন, এর সাইটোপ্লাজমের এক্সটেনশন। তাহলে এগুলো সব প্লাটলেট, যেগুলো আলটিমেটলি সার্কুলেশনে চলে যাবে। তাহলে এগুলো হচ্ছিল আমার প্লাটলেট। ঠিক আছে? তাহলে ম্যাচিউর মেগাক্যারিওসাইটের সাইটোপ্লাজমিক এক্সটেনশন হচ্ছিল প্লাটলেট। তাহলে এই সেলের সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমিক এক্সটেনশন হিসেবে প্লাটলেট বের হয়ে যাচ্ছে, কারণ ম্যাচিউর মেগাক্যারিওসাইটের তো নিউক্লিয়াস আছে, বাট আমাদের প্লাটলেটে তো নিউক্লিয়াস নাই। সো এর এই সাইটোপ্লাজমিক এক্সটেনশন হিসেবে প্লাটলেটগুলো আলটিমেটলি তৈরি হবে, এবং এগুলো আলটিমেটলি আমাদের চলে যাবে সার্কুলেশনে। ঠিক আছে? আর তোমরা যদি মাইক্রোস্কোপের নিচে একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম, যে গতদিন আমি যেমন দেখালাম তোমাদেরকে, যে আরবিসি ডাব্লিউবিসি দেখা যায় যে মাইক্রোস্কোপের নিচে, দেখতে বলছিলাম আর কি তোমাদেরকে, ডেফিনাইট শেপ নাই ওটা বলে, বাট এটা আসলে ডেফিনাইট শেপ বলতে এটা প্রথমে আমি বলছি এটা স্ফেরিক্যাল হতে পারে, ওভাল হতে পারে, রড শেপটা হতে পারে, মানে ওটার কোনো নির্দিষ্ট একদম শেপ নাই। যেমন আরবিসি বাইকনকেভ শেপ সব সময়, ঠিক আছে? তারপর লিম্ফোসাইট সব সময় রাউন্ড, মোনোসাইট সব সময় রাউন্ড, বাট প্লাটলেটে এরকম কোনো ডিফাইন নাই যে হ্যাঁ এইটাই হবে, ডেফিনাইট কোনো শেপ নাই। ঠিক আছে? বাট ও স্ফেরিক্যাল হতে পারে, ওভাল হতে পারে, রড শেপ হতে পারে, এবং এটা এতই ক্ষুদ্র যে মাইক্রোস্কোপের নিচে এটা তুমি জাস্ট বেগুনি বেগুনি কিছু স্পটের মতো দেখবা। তাহলে মাইক্রোস্কোপের নিচে ভাইয়া শব্দ শোনা যাচ্ছে। তাহলে মাইক্রোস্কোপের নিচে জাস্ট প্লাটলেটকে তুমি দেখতে পাবে একদম ক্ষুদ্র ক্ষুদ্র বেগুনি কালারের ডটের মতো। তুমি ওখানে বুঝবাও না যে ওটা আসলে স্ফেরিক্যাল না ওভাল না কি না রাউন্ডেড। ঠিক আছে? এটা তুমি বুঝবাও না। সো জাস্ট তুমি এটা খেয়াল রাখবা যে ম্যাচিউর মেগাক্যারিওসাইটে সাইটোপ্লাজমিক এক্সটেনশন হিসেবে প্লাটলেট আমরা পাচ্ছি। ঠিক আছে? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের মেগা ক্যারিওপয়েসিস হচ্ছে, এইভাবে আমাদের মেগা ক্যারিওপয়েসিস হচ্ছে। তাহলে দেখো এখানে আমি একটু ছোট করে এটা যদি দেখাই, তাহলে এইখানে আমাদের মেগা ক্যারিওপয়েসিস এই যে পুরাটা দেখতে পাচ্ছ? সবাই কি এখানে দেখতে পাচ্ছ? এই যে দেখো, হ্যাঁ সবচেয়ে ছোট বলাই যায়, 2 থেকে 4 মাইক্রোমিটার মাত্র। সো এরা সবচেয়ে ছোট। ঠিক আছে? এরা ব্লাড সেলের মধ্যে সবচেয়ে ছোট। তাই দেখো তোমরা এই পর্যন্ত ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের মেগা ক্যারিওপয়েসিস। ঠিক আছে? ওকে, আর এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছিল যে এখানে একটা গ্রোথ ফ্যাক্টর কাজ করে। মেগা ক্যারিওপয়েসিস বা প্লাটলেটে তৈরি হওয়ার সময় একটা গ্রোথ ফ্যাক্টর কাজ করে। এই গ্রোথ ফ্যাক্টরটা বলা হয় হচ্ছিল থ্রোম্বোপয়েটিন। ঠিক আছে? এই গ্রোথ ফ্যাক্টরকে বলা হয় থ্রোম্বোপয়েটিন। এটা আমি লিখে দিই এখানে, থ্রোম্বোপয়েটিন।
আরে কি হলো এখানে, থ্রোম্বোপয়েটিন বা এটাকে সংক্ষেপে টিপিও বলা হয়ে থাকে, থ্রোম্বোপয়েটিন। থ্রোম্বোপয়েটিন বা টিপিও এটা একটা গ্রোথ ফ্যাক্টর যেটা প্লাটলেট তৈরিতে হেল্প করে বা মেগা ক্যারিওপয়েসিসে হেল্প করে, এটাকে বলা হয় থ্রোম্বোপয়েটিন। ঠিক আছে, ওকে ওকে, তাহলে এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? আশা করছি এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার, এবং এবার আমরা নেক্সটে যাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে দেখো এখানে আমাদের দেখাচ্ছে, এখানে এইটা যে কি আসলে আমি জানি না, CFUMK এরকম আমি কোনো কিছু পড়ি নাই আসলে, বাট মেইনলি ওই যে মেগা ক্যারিওসাইট ইরাইথ্রয়েড প্রোজেনিটর সেল দেখো তৈরি হলো এইচএসসি থেকে অনেক প্রলিফারেশন, এখানে আসলে স্টেপগুলো দেখায় নাই। দেন মেগা ক্যারিওসাইট ইরাইথ্রয়েড প্রোজেনিটর সেল তৈরি হলো, এই স্টেপটার ব্যাপারে আমি কিছু জানি না, তো এটা আমি বলবো না। তারপরে আলটিমেটলি এখানে অনেকগুলো স্টেপ চলে গেছে, পার হয়ে গেছে, তারপর ম্যাচিউর মেগা ক্যারিওসাইট তৈরি হলো, তারপর আলটিমেটলি এখান থেকে যে দেখো ম্যাচিউর মেগা ক্যারিওসাইটে সাইটোপ্লাজমিক এক্সটেনশন হিসেবে প্লাটলেটগুলো তৈরি হয়, ম্যাচিউর মেগা ক্যারিওসাইটে সাইটোপ্লাজমিক এক্সটেনশন হিসেবে প্লাটলেটগুলো তৈরি হয়। তোমাদেরকে স্লাইডটা আমি দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা এটা গেল, এবার আমরা ফাংশন অফ প্লাটলেট। তাহলে দেখো এই যে এখানে দুইটা ফাংশন লেখা আছে, দুইটা ফাংশনই তোমাদের জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো পারতেই হবে। একটা হচ্ছে হিমোস্ট্যাসিস এবং আরেকটা হচ্ছিল, আসলে ওটা কলোনি ফর্মিং ইউনিট মেগা ক্যারিওসাইট কিনা আমি ঠিক শিওর না আপু, কারণ MK বলা আছে, তো এখন মেগা ক্যারিওসাইট কিনা বলতেছে কিনা, কারণ এটা কলোনি হওয়ার কথা না, বুঝছো, কারণ এখান থেকে শুধু তো মানে কলোনি ফর্মিং ইউনিট হয়তো শুধু তো মেগা ক্যারিওসাইট আসলে তো ওটাকে আর কলোনি বলা যায় না, তাই না? এটা আমি শিওর না আসলে CFUMK হিসেবে আসলে কোনো কিছু স্টেপ আছে নাকি, কারণ আমি যখন পড়ছিলাম এরকম কোনো স্টেপ আমি পড়ি নাই। সো আমি যেগুলো স্টেপ পড়েছি ওইগুলো স্টেপই তোমাদেরকে জানিয়ে দিয়েছি, তোমরা এটাতে ফলো করলেই হবে। ঠিক আছে, অথবা তোমরা যদি নতুন কিছু জানতে পারো পড়ার পরে, তাহলে আমাকে তাহলে নেট থেকে বললাম আপু। ও আচ্ছা, তাহলে ঠিকই আছে। আচ্ছা তোমরা এটা তো আজকে আমি পড়ানোর পরে তোমরা এই পার্টটুকু পড়বা, তারপরে তোমরা আমাকে নতুন কিছু জানতে পারলে আমাকে জানাবা যে আপু এই স্টেপটা আমরা জানছি, এই স্টেপটা নতুন, এই স্টেপটা আপনি বলেন নাই। সো আমি ওটা তাহলে পরের দিন আবার ডিসকাস করে দিবনি, তাহলে আমারও পড়া হবে, আমারও জানা হবে, প্লাস তোমাদেরও ভালো হবে। আচ্ছা এবার হচ্ছে প্লাটলেটের ফাংশন দেখো, হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস মানে হচ্ছিল ব্লাড ব্লিডিং স্টপ করার যে প্রক্রিয়াটা, রক্তক্ষরণ বন্ধ করার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে হিমোস্ট্যাসিস। আর ফ্যাগোসাইটোসিস, এখন প্লাটলেট আবার ফ্যাগোসাইটোসিসও করে। কি করে? ভাইরাস পার্টিকেলস, ইমিউন কমপ্লেক্স, কার্বন পার্টিকেলস, এগুলোকে হচ্ছিল ফ্যাগোসাইটোসিস করে। আমি ভাইক দিয়ে মনে রাখছিলাম, ভাইরাস, ইমিউন কমপ্লেক্স, কার্বন পার্টিকেলস, ভাইক। ঠিক আছে, উনারা ওই যে প্রোজেনিটরটাকেই বলছে CFUMK, ওই কমন মাইলয়েড প্রোজেনিটর সেলের মেজরটাকে বুঝাইছে। আচ্ছা ওকে ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। ফাংশন অফ প্লাটলেটস, ফাংশন অফ প্লাটলেটস তাহলে কি কি? হিমোস্ট্যাসিস, হিমোস্ট্যাসিস হচ্ছে, হিমোস্ট্যাসিস বলতে কি বোঝায়? তাহলে দেখো এই সংজ্ঞাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং বাই ফিজিওলজিক্যাল মিনস when minute blood vessels are severed or ruptured। ঠিক আছে, তাহলে দেখো এইটা একটু মুখস্থ বলাই লাগবে। তাহলে স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং মানে কি? যে তুমি ইচ্ছা করে চেপে ধরে যে ব্লিডিং থামাবা এটা না, কোনো একটা জায়গায় কেটে গেল ওখানে নিচ থেকেই আর কি ব্লিডিংটা স্টপ হবে, এটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং। স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং বাই ফিজিওলজিক্যাল প্রসেস, এটা কোনো প্যাথোলজিক্যাল কারণে না, বা মানে বডির নিজস্ব একটা ক্ষমতা আর কি এই ব্লিডিং স্টপ করার। তো এটাই হচ্ছে বলা হচ্ছে এই জন্য যে এটা ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে। এবং ওয়েন মিনিট ব্লাড ভেসেলস আর সিভিয়ার্ড অর রাপচার্ড, মিনিট ব্লাড ভেসেল মানে ছোট ছোট ব্লাড ভেসেল, ধরো ক্যাপিলারি বা আরো ছোট ব্লাড ভেসেল যেগুলো আছে, এগুলো যখন রাপচার্ড হয়, এই যে আমাদের আঙ্গুলে তারপর স্কিনের নিচে অনেক ছোট 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 ক্যাপিলারি থাকে, এইরকম ছোট ছোট ব্লাড ভেসেলস যখন রাপচার্ড হয় তখন বডির নর্মাল প্রসেসের মাধ্যমে যে স্বতঃস্ফূর্তভাবে ব্লিডিংটা বন্ধ হয়, এটাকেই বলা হচ্ছে হিমোস্ট্যাসিস। The spontaneous arrest of bleeding by physiological process when minute blood vessels are severed or ruptured, এটাকেই বলা হয় হিমোস্ট্যাসিস। ঠিক আছে, বড় ব্লাড ভেসেল হলে কিন্তু তখন আর হিমোস্ট্যাসিসে কাজ হবে না, তখন আর ব্লিডিং বন্ধ হবে না। ছোট ছোট ব্লাড ভেসেলস অনেক সময় যে চাকু দিয়ে কাজ করতে যে আমাদের হালকা করে কেটে যায়, তারপর দেখবা যে কিছুক্ষণ পরে কিন্তু ওখান থেকে একদম খুবই অল্প সময়ের পরে দেখা যাবে যে ওখান থেকে আর কোনো ব্লাড বের হচ্ছে না, ওই যে ওখানে যে ব্লিডিংটা বন্ধ হলো এটাই হিমোস্ট্যাসিসের মাধ্যমে হয়।
তাহলে দেখো হিমোস্ট্যাসিসের ইভেন্ট কি কি আছে। হিমোস্ট্যাসিসের ইভেন্ট আছে প্রথমে ভাস্কুলার স্প্যাজম অর কনস্ট্রিকশন, তারপর ফর্মেশন অফ প্লাটলেট প্লাগ, তারপর হচ্ছে ফর্মেশন অফ এ ব্লাড ক্লট অ্যাজ এ রেজাল্ট অফ ব্লাড কোয়াগুলেশন, দেন লাস্টে হচ্ছে ইভেনচুয়াল গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু অ্যান্ড ডিসলিউশন অফ ব্লাড ক্লট। আমি জানি কথাগুলো অনেক বাজে বাজে লাগতেছে শুনতে, বাট এখানে হচ্ছে এই 4টা স্টেপ তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এই 4টা স্টেপ কি কি? 4টা স্টেপ হচ্ছে, ফার্স্ট স্টেপ হিমোস্ট্যাসিসের হচ্ছে ভাস্কুলার স্প্যাজম আর কনস্ট্রিকশন, মানে যেই ভেসেলে ধরো একটু যেই ভেসেলটা কেটে গেল ওইখানে সাথে সাথে কি হবে, ওই ভেসেলটা কনস্ট্রিক্ট করবে বা সংকোচন হবে ওই ভেসেলে, এটাকে বলা হচ্ছে ভাস্কুলার স্প্যাজম বা কনস্ট্রিকশন। সেকেন্ডে ফর্মেশন অফ প্লাটলেট প্লাগ, এখন যেই জায়গায় ব্লাড ভেসেলটা রাপচার্ড হলো সেই জায়গায় কি হবে, একটা প্লাটলেট প্লাগ বা একটা এরকম একটা ক্লটের মতো ওখানে তৈরি হবে। এটাকে ঠিক ক্লট বলা যায় না, আমরা প্লাগই বলবো। প্লাটলেট প্লাগ মানে অনেকগুলো প্লাটলেট এসে ওখানে জড়া হয়ে একটা প্লাগের মতো তৈরি করবে ওখানে, ঠিক আছে? যেমন ধরো এই জায়গাটায় ধরো এখানে একটা ব্লাড ভেসেল রাপচার হয়েছে, এইখানে ধরো কেটে গেছে, এখন এখানে অনেকগুলো এরকম প্লাটলেট এখানে আসবে, আসার পরে এখানে একটা প্লাটলেট প্লাগ তৈরি করবে, এটাকেই বলা হচ্ছে ফর্মেশন অফ প্লাটলেট প্লাগ। তারপরে ফর্মেশন অফ এ ব্লাড ক্লট অ্যাজ এ রেজাল্ট অফ ব্লাড কোয়াগুলেশন, তারপরে কি হবে, প্লাটলেট প্লাগগুলো ওখানে জমা হয়ে ওখানে আরো অনেকগুলো প্রসেসের মাধ্যমে মানে ব্লাড কোয়াগুলেশনের প্রসেসের মাধ্যমে এখানে একটা ব্লাড ক্লট তৈরি হবে, একটা ক্লট তৈরি হবে। তারপরে আলটিমেটলি ওই ক্লটটা হয় রিট্র্যাক্টেড হয়ে যাবে বা ডিসলিউশন হয়ে যাবে, অথবা ওইখানে মানে ফাইব্রাস টিস্যু গ্রো করবে, মানে ওখানে ধরো কোলাজেন টোলাজেন হাবি যাবে অনেক কিছু দিয়ে ওই জায়গা আলটিমেটলি হিল করে দিবে, ঠিক আছে? মানে ক্লট তো সারা জীবন ওই ক্লটটা তো ওখানে থেকে যাবে না, হয় ক্লটটাকে সরাই ফেলবে অথবা ওই জায়গায় কোলাজেন ফাইবার তারপর আরো যত কানেকটিভ টিস্যু আছে সেইগুলো ওখানে জমা করে 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 আলটিমেটলি হিল করে দিবে ওই জায়গাটাকে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে 4টা স্টেপ হিমোস্ট্যাসিসের। এখন সামনে একটা ছবি আছে দেখো, ফার্স্টে হচ্ছিল দেখো এই যে দেখো এই জায়গায় একটা ইনজুরি হয়েছে, এই জায়গায় একটা ইনজুরি হয়েছে, এখন এখানে ইনজুরি হওয়ার পরে কি হয়েছে দেখো, ভেসেলটা নর্মালি যেরকম ছিল ওই জায়গায় এখন ভেসেলটা ওরকম নাই, ধরো ভেসেলটা এরকম ছিল, এরকম ছিল, ঠিক আছে? ভেসেলটা এরকম ছিল, ধরো এখানে এন্ডোথেলিয়াম এন্ডোথেলিয়াম, এখানে এন্ডোথেলিয়াম এন্ডোথেলিয়াম এন্ডোথেলিয়াম, ঠিক আছে? এন্ড ভেসেলটা ধরো এরকম ছিল, এখন যেই এখানে ইয়া হলো সাথে দেখো দেখো ভেসেলটা একটু কনস্ট্রিক্ট করে গেছে বা ভেসেলটা এই জায়গায় কিন্তু একটু সংকোচন হয়েছে, তাই না? ভেসেলটা কিন্তু এই জায়গায় দেখো একটু সংকোচন হয়েছে, তাহলে এই যে ভেসেলের কনস্ট্রিকশন হলো, এখন কি হবে, এই যে ভেসেলের কনস্ট্রিকশন হলো এখানে এখন প্লাটলেট একটা ক্লট তৈরি করবে বা প্লাটলেট প্লাগ তৈরি করবে। ওই যে অনেকগুলো প্লাটলেট দেখো, এই যে হলুদ হলুদ গুলো এখানে প্লাটলেট দেখাইছে, এখানে অনেকগুলো প্লাটলেট এসে এরকম একটা প্লাটলেট প্লাগ বা প্লাটলেট ক্লট তৈরি করলো, ঠিক আছে? এই দেখো অ্যাক্টিভেটেড প্লাটলেট। তারপর কি হবে, কারণ এই যে দেখো এখানে কিন্তু এখন আমার কি হয়েছে, এই যে এন্ডোথেলিয়াল লাইনিংটা রাপচার হয়েছে, এন্ডোথেলিয়াল লাইনিং রাপচার হলে কি হবে, সাব এন্ডোথেলিয়াল কোলাজেন বা এন্ডোথেলিয়ামের নিচ থেকে যে কোলাজেন আছে সেই কোলাজেনটা বের হয়ে আসবে, যার কারণে এখানে প্লাটলেটগুলো কিন্তু ওই যে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা দিয়ে এখানে প্লাটলেটগুলো কিন্তু আটকায় যাবে, ঠিক আছে? এই প্লাটলেটগুলো এখানে আটকায় যাবে, তখন এই প্লাটলেটগুলো অ্যাক্টিভেটেড হয়ে এখানে একটা প্লাটলেট প্লাগ তৈরি করবে। তারপর দেখো এখানে কি একটা ক্লট তৈরি হবে, অনেক কোয়াগুলেশন ফ্যাক্টর ট্যাক্টর আসবে, দেন এখানে একটা ব্লাড ক্লট তৈরি হবে। তারপর লাস্টে যে এই যে ফিব্রিন ক্লট, এটা আলটিমেটলি দেখা যাবে যে এই ক্লটটা লাইসিস হয়ে যাবে এবং এখানে আলটিমেটলি হেলদি টিস্যু গ্রো শুরু হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের হিমোস্ট্যাসিসের স্টেপ, মানে এখানে হচ্ছিল মানে পুরো ব্লিডিংটাকে বন্ধ করানোর প্রক্রিয়াটাই হচ্ছে হিমোস্ট্যাসিস, ঠিক আছে? আমরা আজকে সবগুলা স্টেপ পড়বো না, আমরা আজকে জাস্ট কিছু স্টেপ একটু আমরা দেখে রাখবো, তারপরে পরের দিন আমরা হচ্ছিল ব্লাড কোয়াগুলেশনটা যেটা সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডারি প্রাইমারি আলাদাভাবে কেন বলছে আপু, আচ্ছা এটা একটু বলে দেই। এই যে দেখো এইখানে প্লাটিলেট গুলা যে জাস্ট নর্মালি একটা ক্লটের মতো তৈরি করছে, ঠিক আছে? জাস্ট প্লাটিলেট আছে এখানে, আর কিচ্ছু নাই, এখানে জাস্ট প্লাটিলেট গুলা মিলে একটা ক্লট তৈরি করছে, এই জন্য এটাকে প্রাইমারি বলতেছে। বাট সেকেন্ডারি হিমোস্ট্যাসিস যেটা হচ্ছে সেখানে হচ্ছিল বলতেছে যে মানে এখানে তুমি এমন মনে করো না যে হিমোস্ট্যাসিসের 2টা টাইপ আছে, প্রাইমারি আর সেকেন্ডারি, এরকম কিন্তু না। এখানে প্রাইমারিলি একটা ক্লট তৈরি করছে যেখানে জাস্ট প্লাটলেট গুলা মিলেই আর কি একটা প্লাগের মতো তৈরি করছে, বাট এইখানে শুধু প্লাটলেট না, এখানে প্লাটলেটের সাথে ফিব্রিন আরো অনেক ক্লটিং ফ্যাক্টর আরো অনেক কোয়াগুলেশন ফ্যাক্টর এসে মিলে একটা ক্লট তৈরি করবে, ওর মধ্যে প্লাটলেট থাকবে, ফিব্রিন মনোমার থাকবে, ফিব্রিন পলিমার থাকবে, অনেকগুলো ক্লটিং ফ্যাক্টর থাকবে, ক্যালসিয়াম থাকবে, এরকম অনেক কিছু মিলে এখানে একটা ক্লট তৈরি করবে, তখন এটা সেকেন্ডারি
সেকেন্ডারি হচ্ছে, মানে ওই প্লাটলেট ক্লটের উপরেই আরো অনেক জিনিসপত্র এসে 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 একটা বড় ক্লট তৈরি করলো ওখানে, জায়গাটাকে একদম বন্ধ করে দেওয়ার জন্য, যাতে করে কোনো ব্লিডিং না হয়। এটাকেই বলা হচ্ছে সেকেন্ডারি, মানে সেকেন্ডারি একটা ক্লট তৈরি হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, কোয়াগুলেশন ফ্যাক্টর শুধু সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে আসবে, ঠিক। প্রাইমারিলি ওখানে শুধুমাত্র প্লাটলেট গুলো, যে জায়গাটায় একটা প্লাটলেট প্লাক তৈরি করছে, তখনও কিন্তু ব্লিডিং বন্ধ হবে না। ব্লিডিং বন্ধ হবে যখন এই ক্লট ফর্ম হবে, যখন সেকেন্ডারিলি অনেকগুলো ক্লটিং ফ্যাক্টর এসে ফিব্রিন টিব্রিন এসে এখানে একটা ক্লটের মতো ফর্ম তৈরি করবে প্লাটলেটের সাথে, তখনই এটা হবে হচ্ছিল সেকেন্ডারি হিমোস্ট্যাসিস, এবং তখনই যে ওই ক্লটটা ব্লিডিংটাকে অফ করতে হেল্প করবে, ঠিক আছে। এবার দেখো ভাস্কুলার স্প্যাজম। তাহলে ভাস্কুলার স্প্যাজমটাকে আমি যেটা বললাম, যে কোনো একটা সময় যদি মনে করো একটা ইনজুরি হলো ভেসেলের গায়ে, তো ইনজুরির কারণে কোনো একটা কারণে ধরো কেটে গেল বা কিছু একটা হলো, তখন ওই এন্ডোথেলিয়ামের ওখানে ইনজুরির কারণে এই যে ওই ভেসেলের যে স্মুথ মাসেলগুলো থাকে, তোমরা জানো যে এটা যদিও জেনারেল অ্যানাটমির পড়া, সরি হিস্টোলজির পড়া, তা আমি বলি একটা ভেসেলের 3টা লেয়ার থাকে, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা, ঠিক আছে। একটা ভেসেলের 3টা লেয়ার থাকে বাহির থেকে ভিতরে, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। তো টিউনিকা মিডিয়া যেটা, সেটা হচ্ছিল ভেসেলের মাসেল লেয়ার। টিউনিকা মিডিয়াতে মানে আর্টারিগুলার ক্ষেত্রে বা ভেনের ক্ষেত্রে, মিডিয়াতে আর্টারিতে বিশেষ করে অনেক মাসেল টিস্যু থাকে, ঠিক আছে, টিউনিকা মিডিয়াতে। তো এই যে যখনই ইনজুরি হয় ভেসেলে, তখন এই টিউনিকা মিডিয়ার যে মাসেলগুলা তারা কি করে, কনস্ট্রিক্ট করে বা কন্ট্রাক্ট করে। ওই মাসেলগুলো যখন কন্ট্রাক্ট করে তখন ওই ভেসেলটা আলটিমেটলি কি হয়, কনস্ট্রিক্ট করে ওই জায়গায়। এটাকে বলা হচ্ছে ভাস্কুলার স্প্যাজম বা ভাস্কুলার কনস্ট্রিকশন। এখন এখানে একটা জিনিস দেখো, যে ইনজুরির সিভিয়ারিটি যত বেশি হবে, ভেসো কনস্ট্রিকশনের ডিগ্রিও তত বেশি হবে। ইনজুরির সিভিয়ারিটি যত বেশি হবে, ভেসো কনস্ট্রিকশনের ডিগ্রিও তত বেশি হবে। তার মানে যত বড় ইনজুরি হবে, ভেসো কনস্ট্রিকশনও তত বেশি হবে। এই জন্য একটা জিনিস খেয়াল করে দেখবা, যে যখন অনেক বড় সড়ো কোনো কেটে যায়, তখন দেখবা ব্লিডিং কম হচ্ছে, বা একটু ছোট করে কেটে গেল তখন দেখবা ব্লিডিং অনেক হচ্ছে। যেমন এইখানেই ধরো যদি একটু চাকু দিয়ে যদি কেটে দেয়, তখন দেখবা যে ব্লিডিং হইতেই আছে, বন্ধই হচ্ছে না। কেন? কারণ এখানে ইনজুরি সিভিয়ারিটি কম, তার মানে এখানে ভেসেল কনস্ট্রাকশন কিন্তু তত বেশি হয়নি। ভেসেল কনস্ট্রাকশন যেহেতু বেশি হয়নি, তাই এখানে ব্লিডিং বেশি হচ্ছে। বাট যখন একটা বড় জায়গায় কেটে যাবে, তখন সিভিয়ারিটি বেশি ইনজুরির, তখন ভেসেল অনেক বেশি কনস্ট্রিক্ট করবে, যার কারণে তখন ব্লিডিংও কমে যাবে, ঠিক আছে। মানে ব্লিডিংটা কম হবে আর কি। বড় সড়ো ইনজুরি হলে ব্লিডিংটা কম হবে, কারণ সিভিয়ারিটি যত বেশি হবে ইনজুরির, ডিগ্রি অফ ভেসো কনস্ট্রিকশনও তত বেশি হবে। এখন এই ভাস্কুলার কন্ট্রাকশনটা হতে পারে লোকাল মায়োজেনিক স্প্যাজম। যেটা বললাম, লোকাল বলতে বোঝাচ্ছে ওই যে ভেসেলের যে মাসেল, মায়োজেনিক মানে মাসেল, ঠিক আছে। তাহলে ভেসেলের মাসেলের কনস্ট্রিকশন থেকে যে হয়, এটা হচ্ছে লোকাল মায়োজেনিক স্প্যাজম। লোকাল বলছে কারণ ওই ভেসেলে যে ইনজুরি হয়েছে, ওই ভেসেলের মাসেলটাই যখন কনস্ট্রিক্ট করবে, তখন এটাকে বলা হচ্ছে লোকাল মায়োজেনিক স্প্যাজম। তারপর হরমোনাল বা কেমিক্যাল সাবস্টেন্সেস রিলিজ হওয়ার কারণে এটা হইতে পারে, অথবা যখন ওখানে কেটে যাবে তখন ওখানে তো পেইন হবে, তাই না, ব্যথা হবে ওখানে। তো এই ব্যথার জন্য নার্ভাস রিফ্লেক্স একটা ইনিশিয়েটেড হয়, যেটার কারণেও ভেসেলটা কনস্ট্রিকশন হতে পারে, ঠিক আছে। ব্লাড লসের সাথে কি ভেসো কনস্ট্রিকশনের রিলেশন আছে? হ্যাঁ, যেটা বললাম, যে ধরো সিভিয়ার ইনজুর হয়েছে, ইনজুরির সিভিয়ার বেশি, তাহলে বেশি যেহেতু সিভিয়ার ইনজুরি, তাহলে ভেসো কনস্ট্রিকশনও বেশি হবে, তাহলে ব্লাড লসটা তুলনামূলক কম হবে। এখানে কিন্তু সিভিয়ার ইনজুরি মানে তুমি মনে করো না যে মানে হাত কেটে গেল বা এরকম, তাহলে কিন্তু হিউজ ব্লাড হবে, মানে ব্লাড বের হবে। আমরা কিন্তু হিমোস্ট্যাসিসে প্রথমেই বলেছি যে মিনিট ব্লাড ভেসেলস কাটবে, মিনিট ব্লাড ভেসেলস, ছোট ব্লাড ভেসেলস কাটবে। এখানে কিন্তু বড় ব্লাড ভেসেলস কাটার কথা আমার আসবেই না, কারণ ওখানে হিমোস্ট্যাসিসের কোনো টেকনিক কাজে লাগবে না, ঠিক আছে। মিনিট ব্লাড ভেসেলস এর ক্ষেত্রে যদি ইনজুরিটা বেশি হয়, ধরো একটা ক্যাপিলারি একটা জায়গায় একটু কাটছে, তাহলে এখানে সিভিয়ারিটি ইনজুরি কম। বাট দেখা গেল একটা ক্যাপিলারির একটা জায়গায় অনেকখানি কাটছে, তাহলে ওটা হচ্ছিল সিভিয়ারিটি ইনজুরির বেশি। ধরো একটা এন্ডোথেলিয়াল সেলের জায়গায় ইনজুরি হইলো, তাহলে ওটা সিভিয়ারিটি বেশি হবে নাকি যেখানে 3-4টা এন্ডোথেলিয়াল সেলের ইনজুরি হইলো সেখানে বেশি হবে? অবশ্যই ওখানে বেশি হবে সিভিয়ারিটি। তো ওইখানে সিভিয়ারিটি বেশি হলে তখন দেখা যাবে যে ওখানে ভেসো কনস্ট্রিকশনটাও বেশি হবে, যার কারণে ব্লাড লসটা কম হবে। বা যেখানে সিভিয়ার ইনজুরিটি মানে সিভিয়ারিটি অফ ইনজুরি যেখানে কম, মানে অল্প একটু কাটছে, সেখানে দেখা যাবে যে কম ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, যার কারণে ব্লিডিংটা বেশি হবে, ঠিক আছে।
লার্জ ব্লাড ভেসেলস হলে তো তখন আমাদের মানে ওরা নিচ থেকে হবে না, স্পন্টেনিয়াসলি তখন ব্লাড ব্লিডিং অ্যারেস্ট হবে না, তখন আমাদের সার্জারি করে বা অন্য যে কোনো ভাবে আর কি ব্লিডিংটা ঠিক করা লাগবে। যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেমন হয়, মানে কত কত অ্যাক্সিডেন্ট হয় না, এখানে তখন দেখা যায় যে অনেক অনেক ব্লিডিং হয়, তাই না? কেন? কারণ ওখানে অনেক বড় বড় ব্লাড ভেসেলস দেখা যায় যে রাপচার্ড হয়ে যায়, তখন ওখানে হিউজ ব্লিডিং হয়। এটা স্পন্টেনিয়াসলি বন্ধ হওয়া কখনোই পসিবল না, এই জন্য তখন ওগুলোর সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার হয়, ঠিক আছে? বাট ছোট ছোট ব্লাড ভেসেল যেগুলো বডি, এটা বডিরই একটা রিপেয়ার সিস্টেম, বডির নিজস্ব ফিজিওলজিক্যাল প্রসেস। ছোট ছোট ব্লাড ভেসেল যদি আমাদের টাইনি টাইনি কাটের জন্য যদি এরকম রাপচার্ড হয়, তখন আমাদের বডি নিজেই স্পন্টেনিয়াসলি ওই ব্লাড ব্লিডিংটাকে স্টপ করে দিতে পারবে, এটাই হিমোস্ট্যাসিস, ঠিক আছে? তাহলে ভাস্কুলার স্প্যাজম গেল। তারপর দেখো এই যে প্লাটলেট প্লাগ। তাহলে প্লাটলেট প্লাগের এখানে ফরমেশন হয় আবার 3টা স্টেপ আছে, দেখো। প্লাটলেট অ্যাডহেশন, অ্যাক্টিভেশন, অ্যাগ্রিগেশন। অ্যাডহেশন মানে লেগে যাওয়া, গায়ে লেগে যাওয়া। অ্যাক্টিভেশন মানে অ্যাক্টিভেট করা বা কি করা, সক্রিয় করা। অ্যাগ্রিগেশন মানে একসাথে জড়ো করা, ঠিক আছে? তাহলে তুমি জাস্ট চিন্তা করো যে একটা জায়গায় ইনজুরি হলো, এন্ডোথেলিয়াল ইনজুরি হলো। এখন আমি যেটা বললাম যে এন্ডোথেলিয়াল ইনজুরি হলো, তাহলে কি হবে? সাব এন্ডোথেলিয়াল কোলাজেন বের হয়ে আসবে ওখান থেকে। এন্ডোথেলিয়ামের নিচে যে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন থাকে সেটা বের হয়ে আসবে। এখন এই যে সাব এন্ডোথেলিয়াল কোলাজেনটা যেটা বের হয়ে আসলো, এই সাব এন্ডোথেলিয়াল কোলাজেনটা যখনই বের হয়ে আসবে তখনই প্লাটলেটগুলো এর সাথে যে আটকানোর চেষ্টা করবে, এটাকেই বলা হয় প্লাটলেট অ্যাডহেশন। এই সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সংস্পর্শে যখন প্লাটলেট আসে, তখনই প্লাটলেট একটু স্টিকি স্টিকি হয়ে যায়। কেন? ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরের জন্য। প্লাটলেট তখন ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর সিক্রেট করে ওর আলফা গ্র্যানিউল থেকে। এই ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা তখন প্লাটলেটকে সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে অ্যাডহেয়ার করতে বা লাগতে সাহায্য করে। তখনই প্লাটলেট দেখো অ্যাডহেয়ার করলো সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে, কারণ ওখানে ইনজুরি হয়েছে। এখন প্লাটলেটটা যখনই অ্যাডহেয়ার করবে, প্লাটলেট অ্যাডহেয়ার করবে, তখন সার্কুলেশনে যে আরো প্লাটলেট আছে এদেরকে অ্যাক্টিভেট করার জন্য প্লাটলেটের ভিতর থেকে কিছু স্পেশাল টাইপের সাবস্টেন্স রিলিজ হবে। এখন তোমরা বলো কি টাইপের সাবস্টেন্স এখানে রিলিজ হবে? এটা আমি কিন্তু আগেই পড়ে আসছি যে প্লাটলেট কি কি ধরনের সাবস্টেন্স সিক্রেট করে। তাহলে এখানে প্লাটলেট কি কি ধরনের সাবস্টেন্স সিক্রেট করবে তোমরা দেখি বলো, দুই একটা সাবস্টেন্সের নাম তোমরা বলো, দুই একটা সাবস্টেন্সের নাম তোমরা বলো, কি সাবস্টেন্স সিক্রেট করবে? প্লাটলেট অ্যাক্টিভেশন। এই যে প্লাটলেট গুলাকে এখন অ্যাক্টিভেশন করবে, মানে প্লাটলেট গুলা অ্যাক্টিভেশন হওয়ার জন্য এই যে প্লাটলেট গুলা অ্যাডহেয়ার করতেছে, এরা তখন কি করবে? সেরোটোনিন, হ্যাঁ সেরোটোনিন রিলিজ করবে যাতে করে আরো বেশি কনস্ট্রিকশন হয়, সেরোটোনিন রিলিজ করবে, গুড। আর কি করবে? আর কি রিলিজ করবে? একদম প্রথমেই একটা বলছিলাম পিডিজিএফ, গুড, হ্যাঁ প্লাটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, গুড, এগুলো করবে। বাট একদম প্রথমে বলছিলাম, একদম প্রথমে একটা সাবস্টেন্সের নাম বলেছিলাম, এবং আমি এটা প্রথমে এই জন্য বলেছি কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, এই ফ্যাক্টরটা অনেক ইম্পর্টেন্ট। ক্লটিং ফ্যাক্টর, হ্যাঁ থ্রোম্বোক্সিন A2, ভেরি গুড। আমরিন সাইমা প্রান্তি, ভেরি গুড। থ্রোম্বোক্সিন A2, হ্যাঁ এডিপি, থ্যাংক ইউ। ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর, গুড। থ্রোম্বোক্সিন A2, হ্যাঁ থ্রোম্বোক্সিন A2টা প্লাটলেট অ্যাগ্রিগেটর হিসেবে কাজ করবে। একটা প্লাটলেট যখন অ্যাক্টিভেটেড হয়ে গেল বা একটা প্লাটলেট ধরো অ্যাডহেয়ার করলো ওই জায়গায় যে এবার লেগে গেল, তখন ওখান থেকে প্লাটলেটটা থ্রোম্বোক্সিন A2 রিলিজ করবে। এই থ্রোম্বোক্সিন A2, তারপর বলো এডিপিও বলতে পারো, এডিপিও একটা প্লাটলেট অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর। এরা কি করবে? এরা তখন সার্কুলেশনে আরো যে প্লাটলেট আছে ওদেরকে ডাকবে, আয় তো রায়, আয় তো রায়, এভাবে সবগুলো প্লাটলেটকে নিজের দিকে ডাকবে। এভাবে ওই প্লাটলেট গুলা এরকম করে অ্যাগ্রিগেটেড হবে। আর যেই প্লাটলেট গুলা অ্যাডহেয়ার করতেছে বা লেগে যাচ্ছে এন্ডোথেলিয়াল গায়ে, ওরা কিন্তু সবাই অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ওরা কিন্তু নিজেরা তখন সাথে সাথে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, এবং তখন ওরা প্লাটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরও রিলিজ করে সাথে সাথে, যাতে করে বাকি যে প্লাটলেট গুলো আসতেছে ওরাও অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং থ্রোম্বোক্সিন A2 আর এডিপি এর জন্য আলটিমেটলি সব প্লাটলেট গুলা কি করবে? অ্যাডহেয়ার করবে বা অ্যাগ্রিগেট করবে, একসাথে এক জায়গায় জড়ো হবে, এটাই হচ্ছে অ্যাগ্রিগেশন। তাহলে ফার্স্টে প্লাটলেট ওই জায়গায় যে অ্যাডহেয়ার করবে, তারপরে প্লাটলেট গুলোর অ্যাক্টিভেশন হবে, এবং প্লাটলেট যে সাবস্টেন্স গুলো সিক্রেট করবে ওটার জন্য প্লাটলেট গুলো এক জায়গায় অ্যাগ্রিগেটেড হবে। এরকম করে এক জায়গায় ওই ইনজুরির জায়গায় অনেকগুলো প্লাটলেট এসে একসাথে হয়ে একটা প্লাগের মতো তৈরি করবে বা একটা ক্লটের মতো তৈরি করবে, যেটা প্রাইমারি ক্লট। এবং এটা কিন্তু অ্যাকচুয়াল একটা বড় সড়ো ক্লট না, এটা একদম মাইনর একটা প্লাগ যেটা শুধুমাত্র প্লাটলেট দিয়ে তৈরি হয়েছে, এই জন্য এটাকে প্রাইমারি বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ফরমেশন অফ প্লাটলেট প্লাগ, ওকে। তারপরে ব্লাড কোয়াগুলেশনটা যেটা, সেটা হচ্ছে আমরা পরের দিন পড়াবো, ঠিক আছে?
জাস্ট আমরা এখানে বলে রাখতেছি ব্লাড কোয়াগুলেশনের বিশাল কিছু স্টেপস আছে, ওই স্টেপগুলো আমি পরের দিন পড়াবো। এখন আমি জাস্ট এখানে বলে রাখি যে ব্লাড কোয়াগুলেশন দেখো যে physiological process through which blood loses its fluidity and converts into a semi-solid jelly-like mass or clot in order to stop bleeding from the injured vessel begins to develop in 15 to 20 seconds if the injury is severe and in 1 to 2 minutes if the injury is small. তাহলে দেখো ফিজিওলজিক্যাল প্রসেসের এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস যেটার মাধ্যমে ব্লাড আলটিমেটলি একটা সেমি সলিড জেলির মতো হয়ে যায়, ওই জায়গায় একটা ক্লট তৈরি হলে ওই জায়গায় ব্লাডটা সেমি সলিড জেলির মতো হয়ে যায়, ঠিক আছে? কারণ ওইখানে প্লাটলেট আসে, মানে একটা ক্লট যে তৈরি হয় ওখানে প্লাটলেট আসে, আরবিসি আসে, ডাব্লিউবিসি আসে, ফিব্রিন আসে, একটা জালের মতো তৈরি হয় ওখানে। আমরা এটা সামনের দিন পড়বো, ব্লাড কোয়াগুলেশনের স্টেপস যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে এখানে কেমন একটা জালের মতো তৈরি হয়। সো তখন ব্লাডটা এরকম একটা ক্লট তৈরি হবে, তখন এটা একটা সেমি সলিড মাসের মতো তৈরি হবে, ঠিক আছে? তাহলে ওইটাই তখন আমাদের ব্লাড ক্লট। ওকে, ব্লাড ক্লট ওভাবে আমাদের তৈরি হবে। আমি তোমাদেরকে স্লাইডগুলো দেখাই দিই, আমি এটা পড়াবো না আর, তারপরে তোমাদেরকে দেখাবো। যে দেখো ক্লট রিট্রাকশন, ব্লাড ক্লটিং ফ্যাক্টরস, 13টা ব্লাড ক্লটিং ফ্যাক্টরস আছে তোমরা জানো, এগুলো সব আমি সামনের দিন তোমাদের, এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে, ঠিক আছে? আমি আজকে তোমাদের স্লাইডটা দিয়ে দিব, বাট সামনের দিন এই স্লাইড থেকেই পড়াবো। তারপরে যে ব্লাড কোয়াগুলেশনের স্টেপস দেখাই তোমাদেরকে, এটা অনেক ছবি আছে, এই যে দেখো, এগুলো সব তোমাদেরকে আমি নেক্সট দিন পড়াই দিব, ঠিক আছে? অ্যান্টিকোয়াগুলেন্স আছে, ব্লিডিং ডিসঅর্ডারস আছে, তারপরে শেষ, ঠিক আছে? তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছিল ফরমেশন অফ প্লাটলেট প্লাগ পর্যন্ত। ওকে, হিমোস্ট্যাসিসের সেকেন্ড স্টেপ পর্যন্ত আমরা আজকে পড়লাম, থার্ড স্টেপ থেকে আমরা নেক্সট দিন থেকে শুরু করব। ওকে, এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? যে এই যে হিমোস্ট্যাসিসের সেকেন্ড স্টেপ পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার? আমাকে একটু জানাও প্লিজ। আমাকে একটু জানাও হিমোস্ট্যাসিসের সেকেন্ড স্টেপ পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাও। সবার ক্লিয়ার? হিমোস্ট্যাসিসের সেকেন্ড স্টেপ পর্যন্ত আমরা আজকে পড়লাম, নেক্সট দিন আমরা বাকি অংশটুকু পড়ে ফেলবো, ওকে? ওকে, ঠিক আছে, তাহলে সবার ক্লিয়ার আজকের মতো? ওকে, আমি আজকে বলছি আজকে কিন্তু আমি বেশিক্ষণ ক্লাস নিব না, তাও আমার 1 ঘন্টা হয়ে গেল। আমি চেষ্টা করছিলাম 30 মিনিটের মধ্যে হয়তো শেষ হবে, বাট হয় না আসলে শেষ। যাই হোক, সমস্যা নেই, তাড়াহুড়ার কাজ কখনো ভালো হয় না, ধীরে সুস্থে আমাদের আগাইতে হবে। নেক্সট ক্লাস কবে আমি তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিব, সবাই গ্রুপে চোখ রেখো। ইনশাল্লাহ শনিবার রবিবারে হবে ইনশাল্লাহ, আমি এটা এখন আর শিওর না, তোমাদেরকে আমি গ্রুপে অবশ্যই জানিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে প্লাটলেটের অর্ধেক লেকচার নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা। ভাইয়া হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ শেষ।